রাজনীতিতে কিভাবে? রাজনীতিতে আসলে আমি একজন রাজনৈতিক পরিবারের সদস্য। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন ফারুক, তিনি দীর্ঘ 30 বছর নর্থপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমি মূলত ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের একজন কর্মী। যারা দুর্নীতিগ্রস্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিভাবে দলের প্রতি, মানুষের প্রতি কাজ করা যায়? আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে যখন আমার সৌজন্য সাক্ষাৎ হলো, তখন আমি তখন আমার মন বলতেছে আমাকে এখন দেশে যাওয়া উচিত। তখনই আমি দেশে চলে এসেছি, একটা মনের ব্যাপার। অনেকেই শুধুমাত্র রাজনীতিতে আসে টাকা পয়সা কামানোর জন্য, এই যে একটা মিসকনসেপ্ট। কিন্তু আপনারা দেখেছেন নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেছেন বা করতেছেন। তো এই বিষয়গুলো আসবে তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে কথা হলো, প্রথমত লেখাপড়া করতে হবে, জি জি তারপরে মাদক মুক্ত থাকতে হবে, জি তারপরে লেখাপড়া যদি ব্রিলিয়েন্ট হয়, জি জি এক্সট্রা অর্ডিনারি হয়, জি লেট দেম ক্যারি দেয়ার স্টাডি, হায়ার স্টাডি। তো আর যদি মাচ ব্রিলিয়েন্ট না হয়, এক্সট্রা অর্ডিনারি না হয়, দে মাস্ট গো ফর টেকনিক্যাল। বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, জি, জি। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। প্রতিটা জায়গায় সিন্ডিকেট ছিল, প্রতিটা জায়গায় আপনার বিশৃঙ্খলা ছিল, প্রতিটা জায়গায় রাজত্ব ছিল, ত্রাসের রাজত্ব। তো এটার পরে ছাত্র জনতার আন্দোলনে আল্লাহর রহমতে বিগত 5 তারিখে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা বলি আমরা, সেটা অর্জন হয়েছে। তো আমরা অতীতের কথা মনে থাকবে, কিন্তু আমার দেশের রিসোর্স হলো আমার দেশের জনশক্তি। কারণ আমার তেলের খনি নাই, জি জি আমার সোনার খনি নাই, আমার মানুষের খনি আছে। জি এই মানুষের খনি যদি আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা পৃথিবীর উন্নত থেকেও আরো উন্নত দেশে ইনশাআল্লাহ রূপান্তরিত হইতে পারবো। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মনোনয়ন যেদিন আমু সেদিন ফাইনাল এক্সিট। আচ্ছা আচ্ছা কথা বুঝছেন নি? এবং আমি আগেও চাইতেছি, অলরেডি আমি নিয়ত করে ফেলাইছি, এই যে নির্বাচনের আগ পর্যন্ত আমি খুব একটা আর সৌদি আরব যাব না। মানব শক্তি রপ্তানিতে দেখা যায় দেশীয় দালাল চক্র বা বিভিন্ন এজেন্সি। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করেন? স্যার, আপনার মুখ থেকেই শুনবো আপনার পরিচয়, আপনার শৈশব, বেড়ে ওঠা, সব কিছু আপনার থেকেই শুনতে চাই আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিআইপি কাফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। আমার জন্ম নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুরে, এই বাড়িতেই। আমি এখানে সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের এমইএস কলেজ লেখাপড়া শেষ করে আমি 1991 সালে সৌদি আরবে যাই। 1991 সালে সৌদি আরবে গিয়ে প্রথমে একটা কোম্পানিতে, বহুজাতিক কোম্পানি প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করি। ছোট চাকরি দিয়ে শুরু করে পরে সর্বশেষ আমার যে চাকরিটা সেটা হলো সেফটি ম্যানেজার। আমি সেফটি ম্যানেজার হিসাবেই কোম্পানি থেকে চাকরি জীবন শেষ করি। এটা আমার সৌভাগ্য, আল্লাহর রহমত, একটা বিরল ঘটনা যে ছোট চাকরি থেকে শুরু করে ম্যানেজার হওয়া, সেটা আল্লাহ আমাকে করেছে। এবং আমার সে কোম্পানির কিছু স্মৃতি আমার মনে পড়ে। আমি 3 বার কোম্পানিতে গোল্ড মেডেল পেয়েছি কস্ট কাটিং, কস্ট সেভিংয়ের উপরে। এনে হাউ টু সেভিং কস্ট ফর দ্য কোম্পানি, হাউ টু সেভ দ্য ইলেকট্রিসিটি, হাউ টু রিডিউস দ্য অ্যাক্সিডেন্ট, তারপরে রিপেয়ার মেনটেন্যান্স, মেশিনের যে সকল ব্রেকডাউনগুলো হয়, এগুলো প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মাধ্যমে কীভাবে লেস অ্যাক্সিডেন্ট, লেস মানে প্রোডাকশানকে কীভাবে ইনক্রিজ করা যায়, হ্যাঁ, মেশিনের ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায়, এই সকলগুলো আমি রিসার্চ করে কোম্পানির জন্য একটা সমৃদ্ধি ডেকে এনেছি। এবং সাথে সাথে কোম্পানি থেকেও আমাকে পুরস্কার করা হয়েছে। 2009-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমরা 19 জন তখন সিআইপি মনোনীত হয়েছি। তো তার মাঝে আমি একজন। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই নোয়াখালীর 6 জন, হ্যাঁ,
স্যার আপনি রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন? রাজনীতিতে আসলে আমি একজন রাজনৈতিক পরিবারের সদস্য। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন ফারুক, তিনি দীর্ঘ 30 বছর নর্থপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, কবিরহাট কলেজের জিএস ছিলেন, এবং আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের রাজনীতির একটা আমাদের মানে কি বলে এটাকে পলিটিক্যাল ফ্যামিলি, যেটাকে আপনি ইউ আর রাইট এক্স্যাক্টলি। তো সেই সুবাদে আমি যখন ওই কোম্পানিতে জব করি তখন আমি ওই যে কোম্পানির বিএনপির সভাপতি হয়ে গেছি তখন। তো তো ওটাকে বলা হয়তো শ্রমিক দল। সেই এটা 1993 সালে। পরে গিয়ে ওই সকল ইন্ডাস্ট্রিগুলোতে নিয়ে এখানে মদিনা বিএনপি নেতা আছেন এখানে আমার সাথে, তিনি ভালো জানেন। পরে ওই যে সানাইয়া মানে শিল্প অঞ্চল, আরবিতে সানাইয়া বলে, ইন্ডাস্ট্রিয়াল, ওই ইন্ডাস্ট্রিয়াল জোনের বিএনপির আমি সভাপতি হই চাকরি জীবনে। তো ব্যবসা জীবনে এসে আমি জেদ্দা মহানগরের সভাপতি হই। আচ্ছা, জেদ্দা মহানগর কিন্তু অনেক বিশাল এরিয়া। হ্যাঁ, আমাদের 53টা আমাদের ওয়ার্ড, যেমন আপনাদের এই ঢাকা সিটি কর্পোরেশনের যেরকম ওয়ার্ড আছে না, এরকম আমাদের 53 কমিটি ইজ দেয়ার ইন জেদ্দা মহানগর বিএনপিতে। তো ওই 53 কমিটির নিয়ে জেদ্দা মহানগর বিএনপি ওটার সভাপতি এখনও আমি দ্বিতীয় মেয়াদে এখনও আমি দায়িত্ব পালন করতেছি। অনেকের অভিমত আপনি তাদেরকে মানে সবসময় সাহায্য, বিশেষ প্রবাসীদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করছেন, তারা বিপদে পড়ছে, এখানে আপনি বা ও বিএনপি করে এই জন্য ওকে সাহায্য করো এরকম আপনি কোনো দল মত নির্বিশেষে সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। এই বিষয়টা, এই ছবিটা যদি আপনি দেখাইতে পারেন ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের সাথে আমার ছবি। হ্যাঁ, আমি মূলত ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের একজন কর্মী। ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব থেকে আমি শিখছি যে বাংলাদেশের যে জেলার লোকে হোক, যে ধর্মের যে বর্ণের লোকে হোক, আমি যতটুকু পেরেছি কাউকে পাসপোর্ট বানাইতে সহযোগিতা করছি, কাউকে আকামা বানাইতে সহযোগিতা করছি, তারপরে কাউকে দেশে ছুটিতে আসতে সহযোগিতা করছি, ওই দেশে মারা গেলে বাংলাদেশের লাশ প্রেরণে সহযোগিতা করছি, তারপরে চাকরি বাকরিতে বিশেষ করে অনেক লোককে আমি চাকরি বাকরিতে সহযোগিতা করছি। হ্যাঁ, যে আমি যেহেতু বিভিন্ন কোম্পানির সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক আছে, আমি চেষ্টা করি, এখনও চেষ্টা করি একটা লোকের যদি একটা কর্মসংস্থান করা যায়, সেগুলো আমি আসলে দলমতের ঊর্ধ্বে থেকে আমি সব সময় শুধু বাংলাদেশি হইলেই হয়েছে আমি চেষ্টা করছি। এটা হচ্ছে মাটির টান বা হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ, বিং এ বাংলাদেশি আমরা সিটিজেন। এই সেক্টরটা আরো কিভাবে ডেভেলপ করা যায়? আমাদের এই সেক্টর নিয়ে আমাদেরকে কাজ করার অনেক সুযোগ আছে। আপনি জানেন আমার দেশে তেলের খনি নাই। সৌদি আরবে আমি থাকি, তারা তেল বিক্রি করে সমৃদ্ধ, হ্যাঁ, স্বর্ণ বিক্রি করে সমৃদ্ধ। তারপরে আমি ইংল্যান্ডে গেছি, তারা নলেজ বিক্রি করে সমৃদ্ধ। এক এক দেশে এক এক রকমের রিসোর্স আছে, কিন্তু আমার দেশের রিসোর্স হলো আমার দেশের জনশক্তি। কারণ আমার তেলের খনি নাই, আমার সোনার খনি নাই, আমার মানুষের খনি আছে। এই মানুষের খনি আমরা যদি পরিকল্পিতভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা পৃথিবীর উন্নত থেকেও আরো উন্নত দেশে ইনশাআল্লাহ রূপান্তরিত হইতে পারবো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ব্রাদার। আমার দেশের এখানে প্রবাসী, এ ভদ্রলোক প্রবাসী, উনি প্রবাসী, এখানে অনেকেই প্রবাসী। আপনি একটা রাইট টাইমে আসছেন। হ্যাঁ, এই দেখেন, আমার দেশে যদি যারা সাধারণ একটা কোম্পানি ওয়ার্কার হিসেবে যায়, তাদেরকে বেতন দেওয়া 1000 রিয়াল। ওকে, কিন্তু 3 মাস যদি আপনি দেশ থেকে ফোরক্লিপ চালানি শিখে যান, ফোরক্লিপটা অনেকটা মোটরসাইকেল চালানির মতো। ইটস নট এ টেকনোলজি, ইটস নট সামথিং ভেরি ডিফিকাল্ট থিং, ইটস ভেরি ইজি থিং। আপনি যদি 3 মাস যদি আপনি ফোরক্লিপ চালানি শিখে যান, ড্রাইভিং শিখে যান, তাহলে আপনার বেতন হবে মিনিমাম 2000 রিয়াল, ডাবল, অলসো উইথ রেসপেক্ট। যেমন আমাদের কোম্পানিগুলোতে যেমন আমাদের যেমন ফোরক্লিপ ড্রাইভার, মেশিন অপারেটর, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, দে উইল হ্যাভ সাম হ্যান্ডসাম স্যালারি। তারপরে তাদের অ্যাকোমোডেশনও হ্যান্ডসাম, তাদের খানাও হ্যান্ডসাম, এবং তাদের ছুটিও হ্যান্ডসাম। মানে আমরা যারা টেকনিশিয়ান, টেকনিক্যাল হ্যান্ড, আমরা তাদেরকে 1 বছরের ছুটি দিই, কোম্পানির পলিসি।
আর যারা নন টেকনিশিয়ান তারা 2 বছরের ছুটি পায়। জি। আপনি দেখেন কত ডিফারেন্স। হ্যাঁ। মাত্র 3 মাস সময় যদি আপনি জি। দেন, দিয়ে আপনি যদি, যেটাকে আমরা দক্ষ মানব শক্তি বলি, আমাদেরকে আমাদের এই জনশক্তিটা জি। আমাদের জন্য তখনই অধিকতর আশীর্বাদ হবে যখন এটা দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হয়। সেটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। জি 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 স্যার, এখানে আবার অনেক সময় দুর্নীতির একটা বিষয় দেখা যাচ্ছে মানব শক্তি রপ্তানিতে দেখা যায় দেশীয় দালাল চক্র বা বিভিন্ন এজেন্সি। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করা যায়? আসলে আমাদের তো সরকারিভাবে বিদেশে লোক পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, জি জি এবং আমি জানি যে সরকারের একটা মন্ত্রণালয়ও একবার আমার সাথে যোগাযোগ করছিল, একজন এখানে সচিব লেভেলের এক লোক, যে আমরা বিদেশে সরকারিভাবে লোক পাঠাই, আপনি সৌদি আরব থেকে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দেন। বলছি ঠিক আছে, আপনাদের টিম যখন সৌদি আরবে আসবে, জি জি কনসুলেটে আমরা যারা সৌদি আরবে ব্যবসায়ী আছি আমাদের একটা লিস্ট আছে, জি জি কনসুলেট এম্বাসি আমাদেরকে চিনে। জি তো আপনি তো যেহেতু সরকার, সেহেতু আপনি দূতাবাসের মাধ্যমেই তো যাবেন। জি জি তো দূতাবাসের মাধ্যমে যখন আপনি যাবেন, তখন আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ীরা আছি সেখানে আপনি আমাদের সাথে কথা বলেন, তাহলে আমরা আপনাদেরকে দেখাই দেব কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি ভালো না, কোন কোম্পানি বেতন দেয়, কোম্পানি বেতন দেয় না। তো এতে গিয়ে একেবারে অথেন্টিক ভিসাগুলো আপনারা কালেকশন করতে পারবেন, এবং আমার দেশের লোকজন বিনা দালালের খপ্পরে, বিনা প্রতারণায় যাইতে পারবেন। বিএনপির যে পরিবার বলা হয়, তারেক রহমান থেকে শুরু করে মৌলুদ আহমেদ, সবার সাথে ভালো একটা সম্পর্ক, বা আপনি অনেক আগ থেকেই রাজনীতি করতেছেন, সেক্ষেত্রে এই যে আপনার অভিজ্ঞতা, এটা কীভাবে কাজে লাগানো যায়? বা অনেকেই শুধুমাত্র রাজনীতিতে আসে টাকা পয়সা কামানোর জন্য, এই যে একটা মিসকনসেপ্ট, বা কিন্তু আপনারা দেখেছেন নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেছেন বা করতেছেন। তো এই বিষয়গুলো আসবে তরুণদের উদ্দেশ্যে কী বলবেন? আসলে আপনি যেটা বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে, যেমন এই ভদ্রলোক মদিনা বিএনপির নেতা, মদিনাতে ছিলেন, সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয়। তো এইভাবে দীর্ঘ রাজনৈতিক জীবনে শুরু করে, যেহেতু আমি একটা পবিত্রতম স্থানে মক্কার পাশে জেদ্দায় আছি, তো এই দেশ থেকে সবাই আল্লাহর ঘরে যায়, এবং আল্লাহর ঘরে যাওয়ার কারণে আমরা ওনাদেরকে মক্কা মদিনাতে যাই, আমরা ওনাদেরকে সেবা করার একটা সুযোগ পাই। এটা আমাদের একটা সৌভাগ্য। তো এই সৌভাগ্যের কারণে আমরা সবার সাথে পরিচিত, সবার সাথে আমরা পরিচিত। হ্যাঁ, তো এই জন্য এটাই আমাদের একটা সৌভাগ্য। তো এখন আমাদের এই যে পরিচয়টা আছে, একটা আপনি তো জানেন যে নেটওয়ার্কিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ দ্য লাইফ। আমরা একটা নেটওয়ার্কিংয়ের ভিতরে আছি। যেমন আপনার বাংলাদেশের সকল বিএনপির নেতা সৌদি আরবে যায়, কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে দেখা হয়েছে, কথা হয়েছে, হ্যাঁ, এক কাপ চা খাওয়া হয়েছে বা খাওয়াইছে, সকল জেলার। হ্যাঁ, আমি খুব আশ্চর্য হলাম এবারে যখন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে গেলাম, সেখানে আমি দেখলাম যে অনেকেই আমাকে চিনে, আমি চিনি না, এবং আমার নাম জানে। হ্যাঁ, এইটা কিন্তু ওই যে এটাই একমাত্র, এটার অর্জন হলো আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বা এখনো ওই যে যেটা পয়েন্ট হচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে দলের প্রতি, মানুষের প্রতি কাজ করা যায়? এখানে শুনেন, আমরা সৌদি আরবও দেখেছি যারা অনিয়ম করে, দে ক্যানট সারভাইভ, তারা সারভাইভ করে না, একটা সময়ে যায় হেরে যায়। যেমন আমরা সৌদি আরবও দেখছি, যে দোকানে আপনার ওজনে কম দেয়, হ্যাঁ, আছে, অনেকেই আছে, এরা একটা সময় দেখা যায় যে বিভিন্ন কারণে, হয়তো বল দিয়ে বন্ধ করে দিছে, নাহলে পুলিশও বন্ধ করে দিছে, একটা না একটা কারণে এসে যা তারা সারভাইভ করতে পারে না। তো এই জন্য আমাদেরকে, আমার অনুরোধ হইলো, আমি সহ সবার প্রতি, যে আমরা যতটুকু করব আমরা সৎভাবে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বরকত দিবে। এইটাই হলো আমার কথা। আমরা এর বাইরে গেলে আমরা নিজেরাও উপকৃত হব না, দেশ এবং জাতীয় উপকৃত হবে না। এই জন্য আপনি তো এমপি মনোনয়ন প্রার্থী, বিশেষ করে বা জনগণ চাচ্ছে, সেখানে তো আপনার উপেক্ষা করারও সুযোগ নেই, বা এখন মানুষের জন্য আপনার না, আসলে জনগণ চাচ্ছে, এই কথাটা আপনি হয়তো আমাকে ভালোবেসে বলেছেন। আসলে প্রথমত আমি চাচ্ছি,
হ্যাঁ, এখন আমি চাচ্ছি, কেন চাচ্ছি সে প্রশ্নটা হলো, আমি যে দীর্ঘ আমার রাজনীতি, Career। আমার যে অভিজ্ঞতা, আমি দেশে বিদেশে কিছু লেখাপড়া করেছি, দেশে বিদেশে কিছু কাজকর্ম করেছি, তারপরে ইন্ডাস্ট্রিতে জব করেছি, আবার ইন্ডাস্ট্রি রান করেছি, তারপরে আবার নিজে ব্যবসা বাণিজ্য শুরু করছি, আবার অন্যদেরকে ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য উদ্বুদ্ধ করছি এবং সহযোগিতা করছি। তারপরে বিশেষ করে রাজনৈতিক জীবনে আমি ব্যাপক সংখ্যক বাংলাদেশের মানুষকে আমরা বিএনপির পতাকাতে ঐক্যবদ্ধ করছি। আমরা লক্ষ লক্ষ মানুষকে, প্রবাসী বাংলাদেশিদেরকে, যারা বাংলাদেশে হয়তো বিএনপি রাজনীতি করত, সেখানে গিয়ে ওরা বিএনপি করার মতো বা আদর্শ চর্চা করার মতো তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি। তো এই সুযোগ করাতে কি হয়েছে? এই সুযোগ করাতে হয়েছে যে তারাও বিএনপির রাজনীতিতে তারা সক্রিয় হয়েছে এবং বিগত আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের বিএনপির বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে প্রবাসীরা সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে। আমাদের বিএনপির এমন কোনো নেতা সৌদি আরবে নাই যার সাথে আমার কথা হয় নাই। একটা হাজিরা, তারপরে জামিন, তারপরে চিকিৎসা থেকে শুরু করে সকল কিছুতে এই কোনো না কোনোভাবে কম অথবা বেশি আমরা, আমাদের একটা কন্ট্রিবিউশন ছিল। ওই যে আপনি বলছেন যে বিএনপি পরিবার কোন এলাকায় কোন অঞ্চলে, আপনি শুনে অবাক হবেন, গত কালকে কোম্পানিগঞ্জের এক কর্মী বলবো আমি, আমাকে পিছন থেকে আসি বলে যে আপনি আমার জামিনের টিয়া দিচ্ছেন। আসলে আমি ওরা চিনিও না। এটা বুঝছেন না, আমরা তো মনে করেন এখানে আমাদের এই নেতার নেতৃত্বে একজন লোক, ওনারা সবাই আসছে। এখন আমি যদি এই নেতাকে যদি কোনোভাবে ওনার সাথে আমি হাত মিলাই, তাহলে এই হাতটা কিন্তু সবার সাথে মিলানো হলো। ব্যাপারটা বুঝছেন নি? তো আমি আমার কথা বলে মানে আমি বলতে চাই না, আমি বলতে চাই যে আমরা যাদেরকে সৃষ্টি করেছি, আমরা যাদেরকে উদ্বুদ্ধ করেছি, তারাই বাংলাদেশের বিএনপির আন্দোলন সংগ্রামে তারা একটা ভূমিকা রেখেছে। আপনার রেমিটেন্সের কথা আসেন, যে হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় সারা পৃথিবীর প্রবাসীরা সিদ্ধান্ত নিছে শাটডাউন দ্য রেমিটেন্স। এই সিদ্ধান্তটার কারণেই তো মাত্র 6 দিন বন্ধ ছিল। 6 দিন বন্ধ থাকার কারণে এদেশের একজন মন্ত্রী হাত জোড় করছে যে আপনারা রেমিটেন্স পাঠান। তো এই যে বিএনপির ব্যাপক সম্পৃক্ততা, বিএনপির ব্যাপক গণজোয়ার দেশে, আর আমরা সৃষ্টি করেছি প্রবাসে। হ্যাঁ, এই দুইটা ফ্লোর কারণেই তো একটা সময় এটার একটা সুফল জাতি পেয়েছে। স্যার, আপনি তো এলাকার প্রচুর অবকাঠামোগত মসজিদ, বৈদ্য রাস্তাঘাট অনেক উন্নয়ন করেছেন, সেক্ষেত্রে এলাকাবাসী থেকে কিরকম সমর্থন পাচ্ছেন? আসলে আমার কাজগুলো তো হলো ব্যক্তি পর্যায়ে, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। তো যেমন আমাদের এখানের স্কুল, মাদ্রাসা, মসজিদ বা গরিব দুঃখী, ঈদে সান্দে, হ্যাঁ, এগুলো তো সাবিলিল্লাহ। আসলে এটা আমি কোনো রেজাল্টের জন্য বা নির্বাচনের জন্য এই নিয়তে আমি করি নাই, কারণ এইগুলো নিয়ে কথা বললে আমি যে সোয়াবের আশা করছি ওই সোয়াবটা হয়তো আমি বঞ্চিত হয়ে যাব। তো সুতরাং আমার ওই সোয়াবটা বড় রাজনীতি থেকে। আপনি কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে কথা হলো, প্রথমত লেখাপড়া করতে হবে, তারপরে মাদক মুক্ত থাকতে হবে, তারপরে লেখাপড়া যদি ব্রিলিয়েন্ট হয়, এক্সট্রাঅর্ডিনারি হয়, লেট দেম ক্যারি দেয়ার স্টাডি, হায়ার স্টাডি। তো আর যদি মাচ ব্রিলিয়েন্ট না হয়, এক্সট্রাঅর্ডিনারি না হয়, দে মাস্ট গো ফর টেকনিক্যাল সাইড, কারিগরি শিক্ষা যেটাকে আমি বলি। এই কারিগরি শিক্ষার মাধ্যমে কি করা যাবে, যেমন একজন ড্রাইভার, উনি টেকনিক্যাল হ্যান্ড, একজন ড্রাইভার বা একজন ড্রাইভারের বেতন এবং একজন প্রফেশনাল, আমি বলতে চাই না এখানে, যারা হয়তো অনেকটা সহজ, অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। তো সুতরাং
আমাদেরকে অবশ্যই টেকনিক্যাল, আমার আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে, জি। আমি যে স্বপ্ন নিয়ে আসি, যে নিয়ত নিয়ে আসি, আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে, আমি এই সকল দিকগুলোতে জি জি কারিগরি বিশেষ করে আমাদের ইংল্যান্ডে আমি দেখছি যে নার্সিংটা শর্টেজ অফ অকুপেশন, জি মানে নার্স হইলেই আপনার সেখানে অপরচুনিটি আছে। জি এবং নার্স হওয়ার জন্য যেটা আমি খবর নিয়ে দেখছি, ভেরি সিম্পল, আপনার 10 ক্লাস মানে মেট্রিক যেটাকে বলা, অর 12 ক্লাস, ইন্টারমিডিয়েটের পরে 3 বছরের ডিপ্লোমা, জি বা আপনার প্রফেশন ফুল নার্স হইতে মনে হয় 4 বছর। জি তো আমাদের দেশে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট করার পরে 3-4 বছর তো ঘরে বইতে বিয়ে শাদী হইতে সময় লাগে। জি জি তো সুতরাং এই সময়টা যদি আমি নার্সিংয়ে চলে যাই, জি তাহলে আমি একটা স্কিল্ড ওয়ার্কার হয়ে যাবো, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ, কানাডা বলেন, ইউকে বলেন, মধ্যপ্রাচ্য তো আছেই। জি। যেমন মধ্যপ্রাচ্যে আমাদের পার্শ্ববর্তী দেশের নার্সের শৈলাভ, জি বিশেষ করে কেরালা অঞ্চলের জি শৈলাভ। তো আমার দেশের যে সকল মেয়েগুলো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করছে, শুধুমাত্র যদি একটা নার্সিং ইনস্টিটিউট আমার থাকে, তাইলে আমার প্রতি বছর আমি যদি 100 নার্স যদি আমার এখান থেকে বাইর হয়, 100 নার্সের ভিতরে 50 জন, 60 জন, 70 জন দেশ বিদেশে চলে যাবে। জি আমার দেশে রেমিটেন্স আসবে। অবশ্যই তারপরে টেকনিক্যাল অ্যান্ড এসি মেকানিক, জি তারপরে প্লাম্বার, হ্যাঁ, তারপরে ওই যে টাইলসের কাজ করা, জি এগুলা লেখাপড়া জানতে হয় না কিন্তু, হ্যাঁ, যে এই সকল কাজগুলো আপনার ইউ ক্যান আর্ন একেবারে ভেরি স্মার্ট ইনকাম, ইউ উইল হ্যাভ ভেরি স্মার্ট ইনকাম। এখানে সরকারি পৃষ্ঠপোষকতারও দরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় এখন অবশ্যই দরকার। এগুলো আমরা আল্লাহর রহমতে, জনাব তারেক রহমানের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, আমরা তখন আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পাবো। আপনার সাথে তো তারেক রহমানের দেখা হয়েছে বা জি। সেখানে কোনো বিশেষ করে জনগণের উদ্দেশ্যে উনি কোনো দিয়েছেন কি? না, আমি তো ওনাকে আমি ওনার কাছে গিয়েছি, আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো সাক্ষাৎ করার পরে আমার ব্যক্তিগতভাবে আমার সিদ্ধান্ত হলো আমি আমার এলাকায় যাব, জি এই জন্যই আমি আসছি। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য যে দলগুলো আছে, এক্ষেত্রে আপনার মতবাদ কিংবা মতামত? না, আমি তো একজন রাজনৈতিক কর্মী, জি আমি আমার দলকে ভালোবাসি, আমি আমার দলকে মন থেকে ভালোবাসি, মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি। সুতরাং আমার দলের বাইরে আমার আর কোনো মতামত নাই। আমি চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে বাংলাদেশের 300 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী বিজয় লাভ করুক। এর বাইরে আমার আর কোনো প্রত্যাশা নাই। স্যার, একটা বিষয় হচ্ছে মানে আপনি তো মনোনয়ন প্রার্থী, একই সাথে আরো অনেকেই তো মনোনয়ন করতে আসে। তো এখন কোনো কারণে আপনি যদি মনোনয়নটা না হন তখন কি হবে? না, আমি তো মনোনয়ন প্রত্যাশী, এই জন্যে আমি দলের একজন কর্মী। জি জি আরও অনেকেই তো মনোনয়ন প্রত্যাশী আছেন। জি জি সবচেয়ে বিউটি অফ আওয়ার পার্টি, জি আমার পার্টির সৌন্দর্যটা কি? আমার পার্টির সৌন্দর্যটা হলো আমার পার্টিতে জনগণের সমর্থন বেশি, আর আমার পার্টিতে নেতা বেশি। জি জি আমার দলে নেতা কর্মীর সংখ্যা অধিক, নেতার সংখ্যা অধিক, এবং যিনি রাজনীতি করেন, যিনি রাজনৈতিক কর্মী, ওনার মনোনয়ন চাওয়ার অধিকার আছে। জি জি আমি মনোনয়ন চাবো, আমি মনোনয়নটা চাবো দলকে ভালোবেসেই চাইবো, জি জি আমার নিজেকে ভালোবেসে না। অবশ্যই। এটার উত্তর হইল, আমি আমাদের মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের যখন সমাধিস্থলে ফাতিহা পাঠ করতে গেছি, জি জি সেখানে আমি একটা কথা বলছি, সেটা হলো অগ্রিম একটা কথা বলছি, যে দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের কাছে প্রার্থী হিসেবে আসব, দল যদি মনোনয়ন না দেয়, যাকে দেয় ওনার সহযাত্রী হিসেবে আসব। তো সুতরাং এখানে আমি মনোনয়ন পাচ্ছি কি পাচ্ছি না সেটা বড় কথা নয়, বড় কথা হলো আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল
সেই দলের প্রতীক ধানের শীষ বিজয়ী হতে হবে। জি জি আচ্ছা এইটাই হলো আমার প্রতীক। আমি ইংল্যান্ডে দেখছি যে মানুষ আগে যাবে, গাড়ি পরে যায়, কিন্তু আমার দেশে গাড়ি যায় আগে, মানুষ যায় পরে। আমি দাঁড়ায় অবাক হয়ে গেছি। তাহলে এটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। জি, জি। আপনি ইংল্যান্ডে দেখেন যে এই যে আমাদের এখানে ওয়াশরুম আছে না, জি জি সেখানে ওয়াশরুমের যে সুইচগুলো আছে না, ওগুলা দিয়ে একটা রশি দড়ি দিয়ে টানানো। আপনার টান দিছেন খুলবো মানে অন হইব, আবার টান দিছেন বন্ধ হয়ে যাবে। কারণ এটা এই জন্য দেওয়া হয়েছে, ওয়াশরুমে যখন মানুষ যায় তখন হাতে পানি থাকে, তো আপনি যখন ওই হাতে পানিওয়ালা ইলেকট্রিকের সুইচটা যখন আপনার লাগাইবেন, দেয়ার ইজ এ চান্স টু ইউ গট শক। হ্যাঁ, আপনার একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই যে এদের তো একটা টেকনোলজি, এই যে এই সকল অনেকগুলা মানুষকে নিয়ে দীর্ঘ সময়। হ্যাঁ, যেমন সৌদি আরবের লোক কীভাবে পাঠাতে হবে, কিভাবে বেশি বেতন পাবে, কিভাবে নিরাপদভাবে যাবে, কিভাবে তাদেরকে সেখানে নার্সিং করতে হবে, তাদের পাসপোর্ট রিনিউ করে দিতে হবে। হ্যাঁ, এই সকলগুলো তো আমরা দেখতে 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 আমরা বড় হয়েছি। তো এই সকল দীর্ঘ জীবনের দীর্ঘ অভিজ্ঞতাটা যদি আমি কাজে লাগাইতে পারি, যেমন আমার চাকরির অভিজ্ঞতা ব্যবসায় কাজে লাগাইয়া আল্লাহর রহমতে আমি বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ করছি, আমি সিএবি হয়েছি। সুতরাং আমার এই দীর্ঘ প্রবাসের এই অভিজ্ঞতাটা আমি যদি বাংলাদেশ সরকারের মাধ্যমে যদি সুযোগ পাই, আমার এই অভিজ্ঞতা কাজে লাগাইলে হয়তো এই যে প্রবাসী সেক্টরে হয়তো একটা ভূমিকা রাখতে পারবো। এই যে অভিজ্ঞতা, কারণ আমরা জানি লিকেজ কোথায় আমাদের ম্যান পাওয়ারে। যেমন আমাদের দেশে আমি আপনাকে আগে বলছি তেলের খনি নাই, সোনার খনি নাই, আমাদের আছে মানব খনি। এই খনিটা কিভাবে লাগাইতে হবে, এগুলা আমাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা যদি আমরা কাজে লাগানো আল্লাহ যদি সুযোগ করে দেয়, ইনশাল্লাহ দেশের জন্য ভালো কিছু করতে। হচ্ছে যে গত 15 বছরে হাসিনার যে রেজিম ছিল, তখন তো আপনারা ওইভাবে খুব একটা কথা বলতে পারেন না। ওই সময় আপনাদের সাফারিংটা যদি একটু তুলে ধরতেন সামান্য কথায়। সাফারিং তো শুধু আমি না, সাফারিং তো শুধু আমি না, এই দেশের সকল জনগণ সাফার করছে। আর বিশেষ করে মানুষ কথা বলতে পারে নাই, বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। প্রতিটা জায়গায় সিন্ডিকেট ছিল, প্রতিটা জায়গায় আপনার বিশৃঙ্খলা ছিল, প্রতিটা জায়গায় রাজত্ব ছিল, ত্রাসের রাজত্ব। তো এটার পরে ছাত্র জনতার আন্দোলনে আল্লাহর রহমতে বিগত 5 তারিখে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা বলি আমরা, সেটা অর্জন হয়েছে। তো আমরা অতীতের কথা মনে থাকবে। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে যখন আমার সৌজন্য সাক্ষাৎ হলো, তখন তখন আমার মন বলতেছে আমাকে এখন দেশে যাওয়া উচিত। তখনই আমি দেশে চলে এসেছি, একটা মনের ব্যাপার। সেটাই আপনার বিদেশে অবস্থান নিয়ে অনেকের মতামত হচ্ছে, এমপি হওয়ার পরও কি আপনি বিদেশে? না, এমপি হওয়ার মতো কোনো এমপি কি বিদেশে চাকরি বাকরি করেন? ইভেন কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কি বিদেশে চাকরি বাকরি করেন? আমি তো আসলে মূল কথা সাংবাদিক সাহেব আপনারা বলতেছি, আমি দেশে চলে আসার জন্য একটা উসুল্লা টোকাইয়েন। আল্লাহ আমার এই উসুলটা একটা করি দেখ, যে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মনোনয়ন যেদিন আমু সেদিন ফাইনাল এক্সিট। কথা বুঝছেন নি? এবং আমি আগেও চাইতেছি, অলরেডি আমি নিয়ত করে ফেলাইছি, এই যে নির্বাচনের আগ পর্যন্ত আমি খুব একটা আর সৌদি আরব যাব না। আল্লাহর রহমতে যদি আমি মনোনয়নটা পাই, তাহলে আমার আর জীবনে আর যেটুকু সময় আছে আমি ভালো কিছু কাজ করে সকলের জন্য। হ্যাঁ, আমি তো ব্যক্তিগতভাবে অনেকগুলো কাজ করছি, আপনি জানেন। হ্যাঁ, এলাকার মানুষ জানে। তো আমি চাচ্ছি যে ব্যক্তিগত কাজের সাথে সাথে যদি সেটা সরকারি কোনো ইনভলভমেন্ট থাকে, তাহলে এটা হবে পরিপূর্ণতা। যেমন আমার একটা স্বপ্ন ছিল একটা কলেজ করার। তো আমি আলাপ আলোচনা করছি, জমিও আপনার আছে, টিও আপনার আছে, বিল্ডিংও বানাই দেবেন, কিন্তু আপনি বিএনপি করেন আইতেন না। হ্যাঁ, কথা বুঝছেন? তো আমি চাচ্ছি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে কিছু দিছে, এটার সাথে ক্ষমতাটা যোগ করে আল্লাহর রহমতে যাতে আমি একটা পরিপূর্ণতা সৃষ্টি করতে পারি, এটাই মানুষের জন্য একটা কিছু আর কি। আমাদের দেশে কয় না মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে, এরকম কিছু যদি আমার আল্লাহ নসিবে নেয়, এরকম কিছু সদগায়ে জারিয়া যদি আমি করে যেতে পারি, আলহামদুলিল্লাহ। দানের শীষ প্রতীকে ভোট দিয়ে শুধু নোয়াখালী 5 নয়, সারা বাংলাদেশের 300 আসনে দানের শীষকে বিজয়ী করবেন, এটাই আমার মেসেজ।
এটাই আমার আহ্বান। আপনাকে ধন্যবাদ। তারেক জিয়ার সাথে ওনার আগেও দেখা হয়েছে, বেগম জিয়ারও উনি একদম কাছের লোক। আমাদের যারাই মনোনয়ন প্রত্যাশী এখন সবচেয়ে কাছের লোক উনি, এটা আমি জানি। উনি যদি ইনশাল্লাহ নমিশন পায়, আমরা ইনশাল্লাহ ওনার পক্ষে ভোট করব। আমাদের কোম্পানিগঞ্জের পক্ষ থেকে আমরা ওনার জন্য যা যা করণীয় আমরা ওখান থেকে করব।